সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং সে বিষয়ে কিছু জিজ্ঞাসাও আছে। আমরা খুব সম্প্রতি আপনি খুব সম্ভবত দেখেছেন যে আম সম্প্রতি যাত্রাবাড়ির একটি স্কুলে একটি শিশুকে ভয়ভীতি দেখানো হয় এবং শিশুটি বেশ আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আমরা দেখেছি ভিডিওটিতে যে কিভাবে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়েছে। এখন এই যে আচরণগুলো, এইটার তো প্রভাব শিশুর উপরে তো পড়বেই। সে তো ভয় পেয়ে গেছে, সে তো আম আতঙ্কিত। অভিভাবক হিসেবে আমরাও তো ভয় পেয়ে যাই যে এই যে ৩-৪ ঘন্টা আমার বাচ্চাটাকে যে স্কুলে রাখছি, যে স্কুলে পাঠাচ্ছি, সে স্কুলে আসলে কেমন আচরণ করা হচ্ছে? বা বাচ্চাটা স্কুলের সবকিছু এসে আমাকে বলছে কিনা? এটা তো অভিভাবক হিসেবে আমারও একটা দায়িত্ব আছে জানবার। তো অনেকগুলো প্রশ্ন বোধহয় একসঙ্গে আ জিজ্ঞেস করতে যাচ্ছি আপনাকে। এই ধরনের ট্রমাটাইজড সিচুয়েশন সামনে আসলে অভিভাবক হিসেবে করণীয় কি? এবং যখন বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুলের পরিবেশটা স্বাভাবিক কিনা, বাচ্চার জন্য আ প্লেফুল কিনা, নিরাপদ কিনা, সেই বিষয়গুলো নিয়ে অভিভাবক হিসেবে আমার করণীয় কি? এবং বাচ্চাকে এই ভয়-ভীতিগুলো থেকে দূর দূরে রাখবার কিংবা ভয়ভীতিগুলো দূর করবার জন্য আমার করণীয় কি? আহ একগাদা মানে এক নাগাড়ে বলে ফেললে আসলে বোঝাটা কঠিন হতে পারে। আ সহজভাবে এভাবে বলা যায়, একজন শিশুর দৃষ্টিকোণ থেকে যদি আমরা পৃথিবীটাকে দেখার চেষ্টা করি। একজন শিশুর দৃষ্টিকোণ থেকে কিন্তু সবার আগে আসেন হচ্ছে তার বাবা-মা। তার পৃথিবীর সাথে তার প্রাথমিক সম্পর্কটা এই দুজনের মাধ্যমে হচ্ছে এবং তাদের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে দুপক্ষের যে পরিবারের সদস্যরা আসে। এর পাশাপাশি কিন্তু তার পরিবার পাশাপাশি স্কুল কিন্তু আরেকটি সিস্টেম। যেখানে টিচাররা আছেন, সেখানকার দারোয়ানরা আছেন, সাপোর্টিং স্টাফরা আছেন। এই স্কুলটি কিন্তু আরেকটি জগৎ বা সিস্টেম যেখানে কিন্তু শিশুটি বিভিন্ন রকমভাবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে। এর বাইরে কিন্তু আরেকটি সিস্টেম আছে যেটা বলা যেতে পারে হচ্ছে আমাদের প্রতিবেশী। মানে শিশুটি যে পাড়ায় বসবাস করে বা যে ফ্ল্যাটে বা বিল্ডিং এ থাকে, তার অন্যান্য যারা আছে আশপাশে। এই সবার মিলিত মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু একজন শিশুর সুস্থ মনোজগৎ গড়ে ওঠে এবং শিশুটি সক্ষম হয়ে ওঠে। এখন আমাদের আ বিশেষত শহুরে জীবনের প্রেক্ষাপটে যেখানে বিশেষ করে বাবা-মা দুজনেই চাকরিতে যুক্ত আছেন, সেক্ষেত্রে একটা জটিলতা তো হয়ই। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাচ্ছে কেয়ার গিভার হিসেবে যিনি আছেন তিনি শিক্ষিত নন, প্রশিক্ষিত নন এবং যার সাংস্কৃতিক এবং নৈতিক মানটা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। কেয়ার গিভার এর ক্ষেত্রে বলছি, বাসায় যার আন্ডারে বাচ্চাকে রেখে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যদি আমরা স্কুলগুলোর কথাতে যদি আমরা আসি, এটা আমাদের চরম এবং পরম দুর্ভাগ্য যে আমাদের স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মানে একটা ভয়াবহ রকম বৈষম্য আছে। সব স্কুলের সমানভাবে শিক্ষকদের আ বেতন দেন না। সম্মানজনক আ কি বলা যায়? সম্মানী তাদেরকে দিচ্ছেন না বা প্রশিক্ষিত নন তারা যথাযথভাবে। সবাই নন। দয়া করে আবার এটাকে জেনারেলাইজ করবেন না। যে অনেকেই আছেন শিক্ষকতা পেশায় এসছেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বলছি, যাতে এক্ষেত্রে আ মানসম্পন্ন প্রশিক্ষণ নেই। কিভাবে শিশুর বিকাশটাকে অ্যাড্রেস করতে হবে, কোন বয়সে আচরণটা স্বাভাবিক, এটার সাথে আমরা এই বয়সের শিশুর সাথে আমরা কিভাবে যোগাযোগ করব তারা এটা জানেন না। আর বাবা-মার পয়েন্ট অফ ভিউ থেকে হলো প্রথমত দরকার হচ্ছে শিশুর সাথে তার একটা নিরাপদ যোগাযোগের বন্ধন তৈরি করা। একজন বাবা-মা কিন্তু শিশুর বন্ধু নন। আমরা কিন্তু অনেকেই ভুল কথাটা বলতে শুনি। আমি তো আমার ছেলের বা আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। এই কথাটা বললে কিন্তু আমরা মনে, মনে আঁতকে উঠি। আমরা কিন্তু এটা বঙ্গানুবাদ করি এভাবে যে এই ২ জনেরই কিছু না কিছু সমস্যা আছে। কারণ তারা তাদের সমবয়সীদের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে ব্যর্থ হয়েছেন। বাবা এবং মা এটা কিন্তু এমন একটি পথ যেখানে আদর থাকবে, স্নেহ থাকবে, এর পাশাপাশি কিন্তু শাসনও থাকবে। তাদেরকে কিন্তু কিছু, কিছু বিষয়ে কিন্তু গাইড এবং নির্দেশনা দেওয়ারও প্রয়োজন আছে। এটা বৈজ্ঞানিকভাবেই কিন্তু প্রয়োজন আছে। শিশুদের কিন্তু আমাদের ফ্রন্টাল লোব পরিণত নয়। তাদের অনেক ক্ষেত্রে কিন্তু তাদের রোল মডেলিং দরকার আছে। তাদের বলতে হবে যে এটাকে এভাবে করতে হয়। দিস ইস গুড, দিস ইস ব্যাড। সব ক্ষেত্রে নন জাজমেন্টাল টা গ্রহণযোগ্য নয়। বিশেষত শিশুদের প্রতিপালনের ক্ষেত্রে। তাহলে প্রাথমিক শর্ত হচ্ছে কি? শিশুর সাথে একটা নিরাপদ আবেগীয় সম্পর্ক। এটা কিভাবে বোঝানো যায়? ধরা যাক আপনি আমি তো আমরা কথা বলছি, আমরা তো অ্যাডাল্ট। আমরা কোনো একটা বড় ধরনের ভুল করেছি। ধরা যাক একটা এমন একটা বোকার মতন বিনিয়োগ করেছি বা ঠকেছি। এই যে আমি বোকা বনে গেলাম বা অপমানিত হলাম, এই গল্প আমি কাকে করব? আমি এমন কাউকে কি করব যে জিজ্ঞাসা করার মাত্র এক গাদা উপদেশ ধরিয়ে দিবে। হ্যাঁ, তোমার তো এটাই হওয়ার কথা। তোমার তো এরকম না হলে তোমার কার সাথে হবে? তোমার মতন তো সবাই বোকা না। ইত্যাদি, ইত্যাদি যে বলবে যে আমাকে ২ টো খোঁচা দিবে। তাকে কি এমন দুঃখের কথা বলব?
বা যে আমাকে একটু অপমান করলো, আমাকে একটু ছোট মনে করালো, তাকে তো নিশ্চয়ই আমি কথাটা বলব না। তাহলে কাকে বলব? তাকেই বলব যিনি সম্মানের সঙ্গে আমার কষ্টের কথাটা শেষ করতে না দিয়ে শুনবেন, যিনি আমার দুঃখটাকে সমমর্মী হয়ে স্পর্শ করার চেষ্টা করবেন তার মতন হয়ে, আপ্লুত না হয়ে, সম্মানটা বজায় রেখে। এরকম সম্পর্কটাই দরকার হচ্ছে শিশুদের সাথে। সে যেন তার বিপদের কথা, তার কষ্টের কথাটা বলতে সাহস পায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। সে যেন এটা না মনে করে, আমি বলব আমার টিচার আমাকে মেরেছে বা আমার টিচার আমাকে একটা আ আ আ কড়া স্বরে কথা বলেছে বা বন্ধুরা আমাকে অপমান করেছে বা বুলি করেছে। এই কথাটা বললাম মানে আমি আমার ঘাড়ে বিপদ টেনে আনলাম। তাহলে শিশু কিন্তু আপনাকে কোনো কিছুই বলবে না। বরং দরকার তার সাথে একটা স্পেস তৈরি করা, তার সাথে আ সম্মান দিয়ে কথা বলার একটা পরিসর তৈরি করা আপনার ঘরে এবং আপনার সপ্তাহে, আপনার দিনগুলোতে। এর পাশাপাশি একটা খুব জরুরি বিষয় সেটা হচ্ছে নিজে রোল মডেল হওয়া। আপনি আপনার আশপাশের সাথে কেমনে মিশছেন? কিভাবে প্রতিক্রিয়া করছেন? বা কিভাবে আপনি আপদ-বিপদ সামলাচ্ছেন? আপনি যদি ছোটখাটো বিপদে যদি ভেঙে পড়ে হাউমাউ করতে থাকেন, একে ওকে দোষারোপ করতে থাকেন, আপনি শিশুকে যত ভালো প্রশিক্ষণ দেন না কেন, শিশুটি কিন্তু আপনার ওই আচরণটাই কিন্তু প্রতিলিপি তৈরি করবে তার আচরণে। আ সহজভাবে হচ্ছে এই দুটো শর্ত যদি পূরণ করেন, তাহলে দেখা যাবে যে শিশুটি চাপ সামলাতে সক্ষম হচ্ছে এবং স্কুলে যদি সে কোনো একটা বিপদের মুখোমুখিও হয়, সেটা আপনাকে সে নির্ভয়ে জানাচ্ছে।